আজকের ফিজিক্স ক্লাসে আমরা যে টপিক নিয়ে ডিসকাস করবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক আমার মতে। এই জেনারেল সায়েন্স বা ফিজিক্সের অন্যতম টাফ টপিক সেটা হচ্ছে লাইট বা আলোক বিজ্ঞান। এই ক্লাসটাকে পরপর দুটো দিন আমি নেবো, আগামীকালও আমি ক্লাস নেবো, তোমাদের জানিয়ে দেবো কখন নেবো। তো সেখানে আমি লাইট কমপ্লিট করব দুটো ক্লাসে ভাগ করে, একটা প্রথম ক্লাস একটা দ্বিতীয় ক্লাস। আগামী ক্লাসে এমসিকিউ ডিসকাস করবো, তার আগে বেসিক কনসেপ্টগুলো আজকে ডিসকাস করে নেওয়া দরকার। ওকে, চল দেখো, এই ক্লাসে প্রথমেই কিছু কনসেপ্ট ডিসকাস করা প্রয়োজন। কনসেপ্ট বলতে একটা দর্পণ বা কোনো আলো কিভাবে আমাদের ক্ষেত্রে এই এই থিওরিটিক্যালি আমাদের পড়ে রাখা দরকার। তাই প্রথমেই আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে প্রতিবিম্ব। প্রত্যেকে হেডিং করো প্রতিবিম্ব। প্রতিবিম্বকে ইংলিশে ইংলিশে কি বলে? প্রতিবিম্বকে ইংলিশে বলা হয় ইমেজ। ওকে, দেখো কাকে বলে প্রত্যেকটা কিন্তু পয়েন্ট আমাদের ভালো করে পড়তে হবে। দেখো প্রতিবিম্ব কাকে বলে, কি মনে হয়? প্রতিবিম্ব বলতে কি বুঝি আমরা? ভালো করে শোনো, খুব গুরুত্বপূর্ণ। আগে শুনে নাও, তারপর আমি কিছুটা লিখবো, তোমরা শুনে লিখবে। কোনো বিন্দু উৎস থেকে কোনো বিন্দু উৎস থেকে আগত আলোকরশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিষ্ঠিত হওয়ার পরে যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয় বা মিলিত হচ্ছে এরকম মনে হয়, তাহলে দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুটির প্রতিবিম্ব বলা হয়। কথাটা বোঝা গেল? যত আমি ছবি আঁকবো বুঝতে পারবে, ভালো করে নোট ডাউন করে নাও। কোনো বিন্দু উৎস থেকে আগত, নোট ডাউন করো, কোনো বিন্দু উৎস থেকে আগত, এটা কিন্তু ফিজিক্সের অন্যতম টাফ টপিক, ভালো করে শুনে নাও। বিন্দু উৎস থেকে আগত আগত আলোক রশ্মিগুচ্ছ, আলোক রশ্মিগুচ্ছ, আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিষ্ঠিত হয়ে, প্রতিফলিত বা প্রতিষ্ঠিত হয়ে, প্রতিষ্ঠিত হয়ে অপর কোনো বিন্দুতে, নোট ডাউন করে ভালো করে, অপর কোনো বিন্দুতে, অপর কোনো বিন্দুতে বিন্দুতে মিলিত হয়, মিলিত হয় বা মিলিত হচ্ছে মনে হয়, মিলিত হচ্ছে মনে হয়, মিলিত হচ্ছে মনে হয়, তাহলে তাই কি বলা হবে? মনে হয়। তাহলে ভালো করে শোনো, তাহলে দ্বিতীয় বিন্দুটিকে, তাহলে দ্বিতীয় বিন্দুটিকে, দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুটির বা প্রথম বিন্দু উৎসের, যাই বলতে পারো, প্রথম বিন্দু ব্যাকের লেখার উৎস যেখান থেকে আলো উৎপন্ন লাভ করেছে, বিন্দুর বা বিন্দুটির প্রতিবিম্ব বলে। লিখতে পেরেছো? এই হলো প্রতিবিম্ব, এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। তাহলে কাকে বলে প্রতিবিম্ব আশা করি বোঝা গেছে। এবার এই প্রতিবিম্ব ক ধরনের হয়? এই প্রতিবিম্ব দু ধরনের। কি কি বলা যাবে? বলা উচিত কিন্তু। সদ্বিম্ব আর একদমই তাই, অসদ্বিম্ব। সদ্বিম্ব, সদ্বিম্ব আর একটা হচ্ছে অসদ্বিম্ব। সদ্বিম্ব আর একটা হচ্ছে অসদ্বিম্ব। সদ্বিম্বকে ইংলিশে কি বলা হয়? রিয়েল ইমেজ, রিয়েল ইমেজ। আর অসৎবিন্দুকে কি বলা হয়? ভার্চুয়াল ইমেজ, ভার্চুয়াল ইমেজ। অসৎবিম্ব কখন হয়, সদ্বিম্ব কখন হয়, খুব গুরুত্বপূর্ণ। সদ্বিম্ব কখন হয় ভালো করে শোনো, আমি দুটো লাইন লিখেছি, লাইনটা ভালো করে পড়ো। যে প্রতিফলিত বা প্রতিষ্ঠিত হয়ে কোনো বিন্দুতে মিলিত হয় বা মিলিত হচ্ছে মনে হয়। যদি সদ্বিম্ব কখন হয়? যখন দ্বিতীয় বিন্দুতে মিলিত হয়। ওকে, যদি মিলিত হয়, সত্যি করে মিলিত হয়, তখন তাই কি বলবো? সদ্বিম্ব। আর যদি মনে হয় যে এরকম ব্যাপার হয় যে কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বা কোনো বিন্দু থেকে মানে মিলিত হচ্ছে মনে হয়, লিখে নাও অপসৃত হচ্ছে, অপসৃত হচ্ছে মনে হয়, যদি হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি যে সেটা হচ্ছে অসৎবিম্ব। ওকে, হ্যাঁ কি না? আচ্ছা, এইখানে মিলিত না বলে না, এইখানে অপসৃত কথাটা ইউজ করো তো, শুনতে ঠিক লাগবে। যে অপসৃত, অপসৃত হচ্ছে মনে হয়। ওকে, তাহলে এই দুটো পয়েন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদি মিলিত হয় বিন্দুতে তাহলে সদ্বিম্ব পাবো, যদি অপসৃত হচ্ছে মনে হয় তাহলে কি পাবো? তাহলে পাবো হচ্ছে অসদ্বিম্ব বা ভার্চুয়াল ইমেজ। হ্যাঁ কি না? নেক্সট আমার যেটা জানার দরকার, নেক্সট হেডিং করো, খুব গুরুত্বপূর্ণ, যে প্রতিফলন। খুব গুরুত্বপূর্ণ, প্রতিফলন।
প্রতিফলন। প্রতিফলনকে ইংলিশে কি বলা হয়? রিফ্লেকশন। প্রতিফলনকে ইংলিশে বলা হয় রিফ্লেকশন। দেখো, প্রতিফলন কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ কিন্তু। কেউ বলতে পারবে প্রতিফলন কি? নিজের ভাষায় কেউ একজন বলো। প্রতিফলন বলতে কি বুঝি আমরা? দেখো, ভালো করে শোনো। ধরো, এটা হচ্ছে এটা একটা আমি বিভেদ তল বললাম। বিভেদ তল, বিভেদ তল, বিভেদ তল মানে কি? এখানে একটা মাধ্যম আছে, এটা মাধ্যম 1, এটা মাধ্যম 2, দুটো ভিন্ন মাধ্যম। ওকে, যে মাধ্যমের একটা মাধ্যমের ঘনত্ব বেশি, একটা মাধ্যমের ঘনত্ব কম। ওকে, ধরো একটা মাধ্যম থেকে আলোক রশ্মিগুচ্ছ এলো, এসে বিভেদ তলে পড়লো, আবার আগের এতে ফিরে গেল, আগের মাধ্যমে ফিরে গেল। এই যে আলোক রশ্মির ঘটনা, একে কি বলা হয়? একে বলা হয় রিফ্লেকশন। কথাটা বোঝা গেছে? বোঝাতে পেরেছি? যে এই মাধ্যম থেকে আলোক রশ্মিগুচ্ছ এলো, আলোক রশ্মিগুচ্ছ এসে ফিরে যাচ্ছে আবার প্রথম মাধ্যমে। ভালো করে দেখো, আবার ফিরে যাচ্ছে প্রথম মাধ্যমে। একে কি বলা হয়? একে বলা হয় হচ্ছে রিফ্লেকশন বা প্রতিফলন। ফিরে যাচ্ছে, কোনো কিছু দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করছে না, তাহলে একে বলা হয় কি? প্রতিফলন। এবার আমরা প্রত্যেকেই জানি যে প্রতিফলনের দুটো সূত্র রয়েছে। নোট ডাউন করে নাও একটু। প্রতিফলনের সূত্র, প্রতিফলনের সূত্র কি? দুটো সূত্র বলতে পারবে কেউ? বলা যাবে? দেখো, একটা ভালো জিনিস বুঝিয়ে দিই। ধরো এইটা একটা বিভেদ তল, এরকম ভাবে তিনটে রশ্মি, ধরো রশ্মি পড়লো, এরা এরকম ভাবে ফিরে যাচ্ছে, হ্যাঁ কি না? তুমি তিনটে না এঁকে যদি একটা আঁকো, তাহলে কিরকম দেখতে লাগবে? একটা রশ্মি এসছে, ভালো করে শোনো, একটা রশ্মি এসছে, ওই রশ্মিটা ফিরে গেছে, হ্যাঁ কি না? তাহলে এইটা কি বলতে পারি? এটা, এই যে আঁকলাম, এটা কি? এটা বলা যাবে এটা হচ্ছে একটা প্রত্যেকটা অভিলম্ব। তাহলে বলতে পারি প্রথম সূত্রে কি বলেছে? প্রতিফলনের প্রথম সূত্রে কি বলেছে? যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং প্রতিফলকের ওপর অঙ্কিত অভিলম্ব একই বিন্দুতে বর্তমান। লিখে নাও প্রতিফলনের প্রথম সূত্র। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, অঙ্কিত অভিলম্ব একই বিন্দুতে বর্তমান, মানে একই কি বলবো, একই সমতলে বর্তমান, একই সমতলে বর্তমান। ওকে, এই হলো প্রথম। দ্বিতীয় সূত্র কি বলেছে? দেখো, এই যে কোণ, এই কোণটা কি বলে? আপাতন কোণ। এইটা কি? প্রতিফলন কোণ। আপাতন কোণ ও প্রতিফলন কোণ সর্বদাই সমান হয়। লিখে নাও, আপতন কোণ ইজ ইকুয়াল টু প্রতিফলন কোণ। ওকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপতন কোণ ইজ ইকুয়াল টু প্রতিফলন কোণ। লেখা হয়েছে? ইয়েস অর নো? তাহলে এই হলো হচ্ছে প্রতিফলনের দুটো সূত্র। প্রত্যেকে লেখা হলে বলবে, তাহলে পরের টপিকে যাব। আচ্ছা, একটা জিনিস এক্সট্রা ইনফরমেশন তোমাদের স্যার, দিই। বলো এই বলো। পেজটাই হলো তো, না এর আগে না, আরো এটা হলো? দিয়ে স্টার্ট করেছি, এটা দিয়ে স্টার্ট করেছি, এটা ইন্ট্রোডাকশন, এটা দিয়ে স্টার্ট করেছি। ওকে, তুমি স্ক্রিনশট আচ্ছা, স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তাহলে কিন্তু পুরো টপিকটা ঠিক মোটামুটি আছে। যতটা হওয়ার হয়ে যাবে। আর বাকি হুম। ব্যাপারটা শোনা, তুমি শুনে নিও পরে। বুঝছে? চল, দেখো, কোনো সমস্যা নেই। দেখো, এবার এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হয়েছে না হয়নি? করা হয়েছে, লিখেছে প্রত্যেকে? চলো, এবার একটা জিনিস এক্সট্রা ইনফরমেশন বলে দিই। এই যে দ্বিতীয় সূত্র বলেছি না, প্রতিফলনের দ্বিতীয় সূত্র, এটাকে কার সূত্র বলা হয় বলতে পারবে কেউ? এটা জিকের প্রশ্ন। এই সূত্রটাকে কার সূত্র বলা হয়? বলে, স্নেলের কার 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 স্নেলের সূত্র। কার সূত্র? কার সূত্র? স্নেলের স্যার, না না না, স্মেলের সূত্র প্রতিসরণে। এখানে কিছু স্নেলের। না না, প্রতিসরণ নয়। লিখে রাখো টলেমির সূত্র। লিখে রাখো টলেমির সূত্র। টলেমির সূত্র, আলাদা করে লিখে রাখো এটা, যে টলেমির সূত্র। ওকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে আপাতন কোণ ও প্রতিফলন কোণ, অর্থাৎ প্রতিফলনের দ্বিতীয় সূত্রটিকে কি বলা হয়? টলেমির সূত্র বলা হয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালো করে শুনে রাখো। হয়েছে, হ্যাঁ কি না? চল, এবার দেখো, এবার নেক্সট পয়েন্টে আমরা যাব, যে এই যে প্রতিফলন, এই প্রতিফলন আবার ক প্রকার বলা যাবে? এই যে প্রতিফলন ক প্রকার, প্রতিফলন ক প্রকার কে বলবে? এই প্রতিফলন কিন্তু দু প্রকার। কি কি? নিয়মিত আর বিক্ষিপ্ত। একদমই তাই, নিয়মিত আর একটা হচ্ছে বিক্ষিপ্ত। নিয়মিত প্রতিফলন আর একটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন আর একটা বিক্ষিপ্ত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন কাকে বলে?
আমি আমি আর ব্যাখ্যা করব না, শুধু ছবি এঁকে বোঝানোর চেষ্টা করব। যদি কোনো মাধ্যমের বিভেদ তল মসৃণ হয়, তাহলে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ আপতিত হয়ে যখন প্রতিফলিত হয়ে যায়, তখন সমান্তরাল অবস্থাতেই প্রতিফলিত হয়ে যায়। কথাটা বুঝতে পারলে? তাহলে সমান্তরালে এসছে, সমান্তরালে ফিরে যাচ্ছে, এই প্রতিফলন কি বলা হয়? নিয়মিত প্রতিফলন। হ্যাঁ কি না? বোঝা গেছে? আর কোনো ক্ষেত্রে যদি, ভালো করে শুনে রাখো, মাধ্যমের বিভেদ তলটা অমসৃণ হয়, তাহলে কি হবে? সমান্তরাল প্রতিফলন, ভালো করে শোনো, সমান্তরাল প্রতিফলন বিভিন্ন দিকে বেঁকে যেতে পারে। এটা এরকম হতে পারে, এটা এদিকে বাঁকতে পারে, এটা এদিকে যেতে পারে। মানে তিনটে সমান্তরাল এলো, কিন্তু ফিরে যাচ্ছে ভিন্ন দিকে। হ্যাঁ কি না? তাহলে এই রকম যে মুভমেন্ট, এই এই যে সমান্তরাল রশ্মিগুচ্ছ অমসৃণ তলে প্রতিফলিত হওয়ার ফলে যে বিভিন্ন দিকে বিক্ষিপ্ত হচ্ছে, একে বলা হয় কি? বিক্ষিপ্ত প্রতিফলন। বোঝা গেছে? বোঝাতে পেরেছি? হ্যাঁ কি না? সমান্তরাল আর বিক্ষিপ্ত প্রতিফলন বোঝা গেছে? বলবে আমাকে, কোনো সমস্যা নেই? চলো, নেক্সট খুব গুরুত্বপূর্ণ, ভালো করে শোনো। নেক্সট খুব গুরুত্বপূর্ণ, আমাদের কিছু টপিক ভালো করে জানার দরকার। যে যদি দর্পণের সাহায্যে প্রতিফলন হয় না, এই দর্পণের সাহায্যে প্রতিবিম্বের সংখ্যা কিভাবে আমরা মেজার করতে পারি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। লিখে নাও, নেক্সট পয়েন্ট করো প্রত্যেকে, যে দুটি দর্পণ ব্যবস্থার দ্বারা, দুটি দর্পণ ব্যবস্থার দ্বারা, দুটি দর্পণ ব্যবস্থার দ্বারা, নোট ডাউন করো, দুটি দর্পণ ব্যবস্থার দ্বারা প্রতিবিম্বের সংখ্যা নির্ণয়। একটা হেডিং করো, প্রতিবিম্বের সংখ্যা নির্ণয়। কারণ আমরা হাতের লেখা বুঝতে অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করবে কিন্তু। সংখ্যা নির্ণয়, প্রতিবিম্বের সংখ্যা নির্ণয় হয়েছে। দেখো, দুটো দর্পণ, দেখো দুটো দর্পণকে আমরা জানি যে আমাদের বাড়িতে আয়না, প্রত্যেকের বড় আয়না থাকে, ছোট আয়না থাকে। দুটো আয়নাকে যদি আমরা, ভালো করে শোনো, একটা ভাবে সামনাসামনি রাখি বা কোনো কোণে রাখি, তাহলে কিভাবে সেটা, মানে কিভাবে সেটা হয়, মানে কিভাবে সেটা কোনো প্রতিবিম্বের সংখ্যা উৎপন্ন করবে। নোট ডাউন করে নাও, খুব গুরুত্বপূর্ণ, যে প্রতিবিম্বের সংখ্যা n ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি বাই থিটা। মনে থাকবে, যেখানে থিটাটা কি? যেখানে থিটা হলো দুটি দর্পণের মধ্যবর্তী কোণ। লিখে নাও, দুটি দর্পণের, দুটি দর্পণের মধ্যবর্তী কোণ। হ্যাঁ কি না? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, দুটি দর্পণের মধ্যবর্তী কোণ। তাহলে যদি দর্পণটাকে কোনো কারণে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বসানো হয়, তাহলে কটি করে প্রতিবিম্ব উৎপন্ন হবে? 360 ডিগ্রি বাই 90 ডিগ্রি ইজিক্যাল টু 4টি। হ্যাঁ কি না? বোঝা গেল? এরকম কিন্তু ছোট ছোট কোশ্চেন আসতে লক্ষ্য করা যায়। হয়েছে না হয়নি? বোঝা গেছে না যায়নি? রেসপন্স করবে। এই ছোট, এই ছোট ছোট এটা কিন্তু হ্যাঁ স্যার। হয়েছে। এবার এই দুটি দর্পণের সাহায্যে, এই যে বললাম না দুটি দর্পণ ব্যবস্থা, এর সাহায্যে যে যন্ত্রটা আবিষ্কৃত হয়েছে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নাম বলতে পারবে? কোন যন্ত্র আবিষ্কৃত হয়েছে? কে বলতে পারে? কে বলতে পারে? দুটি যন্ত্রের, দুটি দর্পণের সাহায্যে কোন যন্ত্র বিশেষ আবিষ্কার হয়েছে, যেটার কিন্তু ব্যাপক ব্যবহার রয়েছে? বলা যায়, লিখে রাখো, পেরিস্কোপ। নোট ডাউন করো, পেরিস্কোপ। পেরিস্কোপ, ওকে। পেরিস্কোপে, ভালো করে শুনবে, পেরিস্কোপে কিরকম ভাবে থাকে, পেরিস্কোপ কিরকম আকৃতির হয়? লিখে রাখো, পেরিস্কোপ হয় জেড আকৃতি বিশিষ্ট, জেড আকৃতি বিশিষ্ট বিশিষ্ট আলোকীয় যন্ত্র। ওকে, আলোকীয় যন্ত্র, যেখানে দর্পণের প্রতিবিম্বে প্রতিফলনের ঘটনায় কাজে লাগিয়ে আমরা এই এই পেরিস্কোপের কার্যনীতি চলে। তাহলে এখানে কি হয়? এখানে দুটো সমদর্পণকে কত ডিগ্রি কোণে বসানো হয়? লিখে রাখো, দুটি সমতল দর্পণকে, দুটি সমতল দর্পণকে 45 ডিগ্রি কোণে বসানো হয়। হ্যাঁ কি না? 45 ডিগ্রি কোণে বসানো হয়। ছোট ছোট পয়েন্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কোণে বসানো হয়। ওকে, হয়েছে। নেক্সট আমার যেটা জানার দরকার, এই পেরিস্কোপের ব্যবহার কি মনে হয়? পেরিস্কোপের কি ব্যবহার? কোশ্চেন আসতে পারে। পেরিস্কোপের কি ব্যবহার? একটা ব্যবহার কেউ অন্তত বলো। পেরিস্কোপের ব্যবহার বলা উচিত। দেখো, পেরিস্কোপের ব্যবহার শুনে রাখো, সামনে যদি কোনো প্রতিবন্ধকতা থাকে, প্রতিবন্ধকতা থাকে, তাহলে বেশি উচ্চতার বা দূরের জিনিসকে দেখা যায়। হ্যাঁ কি না? লিখে রাখো, প্রতিবন্ধকতাকে অতিক্রম করে উঁচু জিনিস দেখার ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রতিবন্ধকতাকে, কথাকে
অতিক্রম করে উঁচু জিনিস দেখা যায়, উঁচু জিনিস দেখা যায়। নেক্সট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, যুদ্ধক্ষেত্রে বন্দুকে পেরিস্কোপ ব্যবহার করা হয়। লিখে নাও, যুদ্ধক্ষেত্রে বন্দুকে পেরিস্কোপ লাগানো থাকে বা পেরিস্কোপ ব্যবহার করা হয়। হয়েছে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, নোট ডাউন করেছো? এস অর নো? দেখো, এই হলো আমার পেরিস্কোপ। এরপরে বলো, এতটা পর্যন্ত কোনো ডাউট থাকলে বলবে আমাকে, হ্যাঁ কি না? এতটা পর্যন্ত ডাউট থাকলে বলো আমাকে। হয়েছে না হয়নি? আরে হয়েছে? চলো, আচ্ছা, প্রত্যেকে লেখা হয়েছে, রেসপন্স করো বাকিরা। ওকে, চল নেক্সট প্রত্যেকে। হ্যাঁ বলো বলো, কোনো সমস্যা হয়েছে তো? ওকে ওকে, চল নেক্সট প্রত্যেকে হেডিং করবে, খুব গুরুত্বপূর্ণ টপিক, গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ, এরপরে আমরা ডাইরেক্ট আসলে টপিকে ঢুকছি, গোলীয় দর্পণ। দেখো, গোলীয় দর্পণ বলতে কি বুঝি? দেখো, এটা টাফ টপিক, কিন্তু বারবার বলছি, ফিজিক্সের অপটিক্স বা লাইট সব থেকে অন্যতম কঠিন টপিক, কিন্তু আমাদের এটা পড়তে হবে। গোলীয় দর্পণ বলতে কি বুঝি আমরা? গোলীয় দর্পণ কি? দেখো, যে বক্র প্রতিফলক পারদ বা রূপের প্রলেপযুক্ত কোনো কাঁচের গোলকের অংশ বিশেষ, তাকে গোলীয় দর্পণ বলা হয়। ওকে, মানে ভালো করে শুনবে, ধরো একটা কাঁচের কোনো গোলকীয় অংশ এরকম, তার এদিকেও আমরা কোনো কিছু একটা প্রলেপ লাগাতে পারি, হ্যাঁ কি না? আবার কোনো ক্ষেত্রে এরকম অংশটা আছে, তার এই দিকেও কোনো একটা প্রলেপ লাগাতে পারি। যেদিকে প্রলেপ লাগিয়ে দেবো, ভালো করে শোনো, যেই দিকে আমরা প্রলেপ লাগাবো, কার প্রলেপ, রূপোর প্রলেপ বা পারদের প্রলেপ লাগাবো, তার বিপরীত তলটা কি কাজে লাগবে? তার বিপরীত তলটা দর্পণ হিসাবে কাজ করবে, হ্যাঁ কি না? কোনো বোঝা গেছে না জানি, রিপ্লাই করবে আমাকে। এটা হচ্ছে দর্পণ হিসাবে কাজ করবে, এক্ষেত্রে এই ভিতরের তলটা করবে, করবে কি না? তাহলে এই রকম দর্পণকে কি বলা হয়? গোলীয় দর্পণ। এই গোলীয় দর্পণ ক প্রকার হয়? খুব গুরুত্বপূর্ণ, বলো জলদি, ক প্রকার হয়? ফার্স্ট হচ্ছে উত্তল দর্পণ, লেন্স বলছি না কিন্তু, দর্পণ, এখনো লেন্সে যাইনি, দর্পণ বলতে কিন্তু মিরার, ভালো করে শোনো। আর নেক্সট হচ্ছে অবতল দর্পণ, উত্তল দর্পণ, অবতল দর্পণ, উত্তল দর্পণ, অবতল দর্পণ। উত্তল দর্পণে ইংলিশ কি, কে বলবে? কনভেক্স মিরার। ওকে, কনভেক্স মিরার, ইংলিশ টার্ম কিন্তু মনে রাখা আবশ্যক। আর অবতলের ইংলিশ কি? কনকেভ মিরার। ওকে, কনভেক্স মিরার, কনকেভ মিরার। তাহলে আমাকে ছবিতে বলো তো, ছবিতে প্রথমেরটা ধরো এ চিত্র, পরেরটা বি চিত্র, কোনটা উত্তল কোনটা অবতল, কে বলবে? কোনটা উত্তল কোনটা অবতল? দেখি কে বলো, জলদি বলো দেখি, কোনটা উত্তল কোনটা অবতল, বলো। দেখো, এখানে ভিতরে যেহেতু পারদ বা রূপো লাগানো রয়েছে, তাহলে বাইরের পৃষ্ঠটা কি? প্রতিফলক তল। তাহলে বাইরেরটা যখন প্রতিফলক তল, তাহলে বাইরেরটা কি? উত্তল। তাহলে এক্ষেত্রে কোনটা হবে? এক্ষেত্রে এ হচ্ছে উত্তল দর্পণ। আর বি এর ক্ষেত্রে কি? বি এর ক্ষেত্রে বাইরের পাটটা কি রয়েছে? বাইরের পাটে রূপো বা পারদ লাগানো হয়েছে, তাহলে ভিতরেরটা কি? ভিতরের যে গোলীয় দর্পণ অংশটা প্রতিফলক তল, হ্যাঁ কি না? তাহলে বলতে পারি যে ভিতরের বিটা হচ্ছে অবতল দর্পণ। বোঝা গেছে, হ্যাঁ কি না? তাহলে উত্তল দর্পণ অবতল দর্পণ বোঝা গেল? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। আরে হ্যাঁ কি না জিজ্ঞাসা তো করো না, বুঝতে না পারলে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। চলো, এই গেল গোলীয় দর্পণ। গোলীয় দর্পণের উত্তল দর্পণ, অবতল দর্পণ আমরা পড়লাম। এরপরে গোলীয় দর্পণের বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, যেমন, ভালো করে শোনো, খুব গুরুত্বপূর্ণ, পরপর পয়েন্টগুলো পড়তে হবে। 1 নম্বর, মেরু। আজকে বেসিকগুলো আলোচনা করে যাবো, কালকে আমি ক্লাস নেবো একটা, কালকে আরো কনসেপ্টে ঢুকবো। মেরুকে ইংলিশে কি বলে? মেরুকে ইংলিশে বলা হয় পোল। মেরু কাকে বলে বলতে পারবে? দেখো, কোনো গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে মেরু বলে, জাস্ট এটুকু লিখে নাও। গোলীয় দর্পণের প্রতিফলক তলের, গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দু, প্রতিফলক তলের মধ্যবিন্দু। ওকে,
একে কি বলা হয়? একেই বলা হয় হচ্ছে পোল বা মেরু। তাহলে ছবি আঁকলে কিরকম ব্যাখ্যা করতে পারি? ধরো এরকম একটা দর্পণ, এটাকে অবতল দর্পণই আমি মনে করি। তাহলে অবতল দর্পণে ভালো করে শোনো, এটা 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 হলো অবতল দর্পণ। অবতল দর্পণ বলতে কি, এইদিকে তাহলে তোমার এ লাগানো রয়েছে, পারদ লাগানো রয়েছে, বা রূপো লাগানো রয়েছে, হ্যাঁ কি না? তাহলে প্রতিফলক তল হচ্ছে এইটা। তাহলে এটা হচ্ছে এই দর্পণটা এখান থেকে শুরু এখানে শেষ, তাহলে এর মধ্যবিন্দু কোনটা? এই পয়েন্টটা। তাহলে এই পয়েন্টটায় কি বলবো? তার পোল বলা হয় বা মেরু বলা হয়। হচ্ছে, হ্যাঁ কি না? বোঝা গেছে? নেক্সট পয়েন্ট করবে খুব গুরুত্বপূর্ণ, কি? যে বক্রতা কেন্দ্র। নেক্সট পয়েন্ট করবে বক্রতা কেন্দ্র। এই পয়েন্টগুলো না জানলে কিন্তু আমি পরবর্তী ক্ষেত্রে বোঝাতে পারবো না। বক্রতা কেন্দ্র, যাকে ইংলিশে কি বলা হয়? সেন্টার অফ কার্ভেচার। লিখে নাও, ইংলিশ টার্মটা খুব গুরুত্বপূর্ণ, সেন্টার অফ কার্ভেচার। সেন্টার অফ কার্ভেচার, CURVATURE, কার্ভেচার, সেন্টার অফ কার্ভেচার। তাহলে কাকে বলে সেন্টার অফ কার্ভেচার? ভালো করে শোনো, কোনো গোলীয় দর্পণের যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে বলা হয় দর্পণটির বক্রতা কেন্দ্র। ওকে, লিখে নাও, গোলীয় দর্পণটি, গোলীয় দর্পণটি যে গোলকের, যে গোলকের অংশ অংশ তার কেন্দ্রকে, তার কেন্দ্রকে গোলীয় দর্পণ বলা হয়, সরি বক্রতা কেন্দ্র বলা হয়, সরি এক্সট্রিমলি সরি, বক্রতা কেন্দ্র বলা হয়, বক্রতা কেন্দ্র বলে। ওকে, তাহলে কেমন ব্যাপারটা দেখো, ভালো করে শোনো। এটা হচ্ছে দর্পণ, এটা হচ্ছে দর্পণ, আমি অবতলই দেখছি, তাহলে এই এদিকে তোমার রূপো বা পারদ লাগানো হয়েছে, হ্যাঁ কি না? এটাকে যদি আমি হচ্ছে একটা বৃত্ত কল্পনা করি বা গোলক কল্পনা করি, তাহলে গোলকটা এরকম হতে পারে। ওর যে কেন্দ্র, এই কেন্দ্রটা কি? এই কেন্দ্রটা ভালো করে শোনো, এই কেন্দ্রটা এই গোলকের বক্রতা কেন্দ্র। কথাটা বোঝা গেছে? হ্যাঁ কি না? এর সঙ্গে তাহলে এটা আমি আলোচনা করে রাখতে পারি, আমি আর এখনো বলছি না। বক্রতা কেন্দ্র যখন পড়া হয়ে গেল, তাহলে আমি এটাও তো বলতে পারি, যখন কেন্দ্র আছে, কেন্দ্র থেকে পোল, এটা তো পোল বা মেরু, এই ডিস্টেন্সটাকে কি বলতে পারি? ব্যাসার্ধ বলতে পারি। তাহলে এই ব্যাসার্ধকে কি বলবো? এটাকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ। আর একটা টার্ম লিখে রাখো ওর সঙ্গেই, বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ কোনটা? এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে মেরু। কেন্দ্র ও মেরু সংযোজক সরলরেখাকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ, হ্যাঁ কি না? যাকে ইংলিশে বলতে পারি রেডিয়াস অফ কার্ভেচার, হ্যাঁ কি না? রেডিয়াস অফ কার্ভেচার। বোঝা গেছে? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে, ইয়েস অর নো রিপ্লাই করো, হ্যাঁ কি না? আরে হ্যাঁ, হ্যাঁ বুঝছে তো? স্যার। চলো, তাহলে কাকে বলে মেরু বোঝা গেছে, কাকে বলে বক্রতা কেন্দ্র বোঝা গেছে, বক্রতা কেন্দ্রের সঙ্গে বক্রতা ব্যাসার্ধ নিশ্চয়ই বোঝা গেছে। এর সঙ্গে আচ্ছা একটা ছবি আঁকার প্রয়োজন আছে, প্রত্যেকে লেখা হয়েছে, তাহলে পরেরটাতে যাবো আমি। হয়েছে না হয়নি? জলদি বলো। হ্যাঁ হয়েছে। হয়েছে। চলো, হ্যাঁ স্যার। পরে নোট ডাউন করো প্রধান অক্ষ। আজকে আমাকে বেসিক গুলো কভার করতে দাও, পরের দিন আমি সূত্র থেকে আরম্ভ করে এগুলো যাব। প্রধান অক্ষ, যাকে ইংলিশে কি বলি? ইংলিশে বলি হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রিন্সিপাল অ্যাক্সিস কাকে বলা হয়? প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস কোনটা প্রধান অক্ষ? দেখো ভালো করে শোনো, খুব গুরুত্বপূর্ণ, যে কোনো একটা আমি নিলাম একটা অবতল দর্পণ, অবতল দর্পণের এই পার্টটা কি? এইটা হচ্ছে তোমার মেরু বা পোল, এইটা কি তোমার বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র সংযোজক সরলরেখা কি বলা হয়? প্রধান অক্ষ বলা হয়। বোঝা গেছে? তাহলে ভালো করে শুনে রাখবে, গোলীয় দর্পণের মধ্যে মেরু এবং বক্রতা কেন্দ্র সংযোজক সরলরেখাকে বলা কি? দর্পণের প্রধান অক্ষ। জাস্ট এইটুকু পার লিখে রাখো, মেরু ও বক্রতা কেন্দ্র সংযোগ সরলরেখা, মেরু ও বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র সংযোজক সরলরেখা হচ্ছে সরলরেখা। ওকে, এই কি বলে? কি বলে? প্রধান অক্ষ। কোনো অসুবিধা নেই। এবার ভালো করে শুনে রাখো, এবার আর একটা টার্ম আমাদের পড়তে হবে এর সঙ্গেই, সেটা কি? প্রধান অক্ষের পরপরই যে প্রধান ছেদ। প্রধান ছেদ, প্রধান ছেদকে ইংলিশে কি বলি? প্রিন্সিপাল সেকশন।
প্রিন্সিপাল সেকশন। ভালো করে শোনো, প্রিন্সিপাল সেকশন। এখানে কাকে বলে প্রিন্সিপাল সেকশন ভালো করে বুঝবে। এটা হচ্ছে দর্পণ, গোলীয় দর্পণ। আমি বারবার অবতলটা আঁকছি কেন, অবতলটা দিয়ে বোঝাতে সুবিধা হয়। এটা তার কি, এটা তার হচ্ছে মেরু, এটা বক্রতা কেন্দ্র। এবার এটা কি পেলাম, এই রেখাটা কি প্রধান অক্ষ। এই প্রধান অক্ষের সঙ্গে এই যে লম্ব যে ছেদ করেছে, এই রেখাটাকে কি বলা হয়, এই যে রেখাটাকে, এই উলম্ব রেখাটাকে কি বলা হয়, প্রধান ছেদ। তাহলে কি বলতে পারি, যে গোলীয় দর্পণ, কোনো গোলীয় দর্পণের প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে দর্পণটির বৃত্তচাপকে যে ছেদ করে তাকে বলা হয় কি, প্রধান ছেদ। জাস্ট লিখে রাখো পয়েন্ট করে, যে প্রধান অক্ষকে, প্রধান অক্ষের সঙ্গে, প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে, প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে যে সরলরেখা, যে সরলরেখা, সরলরেখা ছেদ করে তাই কি বলা হয়, তাকে বলে প্রধান ছেদ বা প্রিন্সিপাল সেকশন। কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। হয়েছে না হয়নি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়েছে। চলো এবার দুটো দুটো পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে শুনে জেনে নাও। দুটো এবার টার্ম কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা টার্ম কি, আজকে লাস্ট দুটো পার্ট, একটা রৈখিক উন্মেষ, একটা রৈখিক উন্মেষ, আর একটা কি আমি একই সঙ্গে লিখছি, আর একটা কি কৌণিক উন্মেষ। এই এই ব্যাপারগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যারা সত্যি করে ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করো বা ডিএসএলআর ক্যামেরা ইউজ করতে জানো, তারা কিন্তু এই উন্মেষ কথাটার সঙ্গে পরিচিত। কিন্তু আমরা ইংলিশ টার্মটা বললে বেশি পরিচিত। তাহলে উন্মেষের ইংলিশ কি, অ্যাপারেচার। তাহলে কি বলতে পারি, রৈখিক মানে কি, লিনিয়ার অ্যাপারেচার। টিইউআরই, এপিইআর টিউআরই। এখানে কি হয়, অ্যাঙ্গুলার অ্যাপারেচার। ওকে, কাকে বলি রৈখিক উন্মেষ, কাকে বলি কৌণিক উন্মেষ, খুব গুরুত্বপূর্ণ। ভালো করে শোনো, ভালো করে বুঝে নাও, ভালো করে একটা জিনিস বোঝো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো দেখো একটা জিনিস ভালো করে ক্লিয়ার করে বোঝো। ধরো আমি এখানে একটা গোলীয় দর্পণ আমি আঁকছি। গোলীয় দর্পণ, এই 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 রেখাটা দেওয়ার মানে কি, মানে এই দিকে তোমার হচ্ছে পারদ বা রূপো বা কোনো কিছু গ্লুকোজের একটা আস্তরণ দেওয়া হয়েছে। তাহলে এই সামনেরটা প্রতিফলক তল, বোঝা গেছে। তাহলে রৈখিক উন্মেষ বলতে কি, কোনো গোলীয় দর্পণের প্রধান ছেদের প্রাপ্তটি বিন্দুকে যোগ করলে যে সরলরেখা পাওয়া যায় তাকে কি বলতে পারি আমরা, তাকে আমরা বলতে পারি রৈখিক উন্মেষ। হ্যাঁ কি না? তাহলে রৈখিক উন্মেষ মানে কি, ভালো করে বোঝো। রৈখিক উন্মেষ মানে কি, একটা জিনিস ক্লিয়ার করে নাও, যে এইখান থেকে এই যেটা যোগ করেছি, এটা ধরো এম, এটা ধরো এম এন, ওকে বলতেই পারি। তাহলে এইটা কি প্রধান অক্ষ, এইটা পোল, এইটা কি, এটা হচ্ছে সেন্টার। তাহলে এই যে রেখাটা পেলাম, এই রেখাটা কি বলতে পারি, এই রেখাটা হচ্ছে কি এম এনটাই কি, এম এনটাই হচ্ছে রৈখিক উন্মেষ। কথাটা বোঝা গেল একদম স্ট্রেট, এটা কি হচ্ছে রৈখিক উন্মেষ। ওকে, আর কৌণিক, তাহলে প্রধান ছেদ কোনটা বললেন? প্রধান ছেদ তো এই স্ট্রেটটাই, এই স্ট্রেটটাই, এই স্ট্রেট লাইনটাই দেখো, এই স্ট্রেট লাইনটা প্রধান এমএন ছেদ। ফাই। হ্যাঁ, এটা প্রধান ছেদ। এবং এই যে রেখাটা, এই রেখাটাই কি বলা হয়, এই রেখাটাকে বলা হয় রৈখিক উন্মেষ। কথাটা বোঝা গেছে, হ্যাঁ কি না? এই রেখাটাকেই বলা হয় কি রৈখিক উন্মেষ। কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। এই রেখাটাকেই বলা হয়, যে সরলরেখা পাওয়া যায়, এই সরলরেখাটাকে বলা হয় রৈখিক উন্মেষ বা নর্মালি উন্মেষ। হয়েছে। এবার খুব গুরুত্বপূর্ণ, তাহলে কৌণিক উন্মেষ কোনটা, এইটা কি বলেছি আমি, এই 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 রেখাটা কি, এইটা এই পয়েন্টটা কি, এটা হচ্ছে পোল। হ্যাঁ কি না? এই এই যেটা মার্ক মার্ক করছি, ভালো করে দেখো, এই মার্ক করছি, এটা পোল। এইটা কি, এইটা হচ্ছে বক্রতা কেন্দ্র। কেন্দ্রকে আমরা সি দ্বারা বলতে পারি, সেন্টার অফ কার্ভেচার। যদি এম এর সঙ্গে সি হয়ে এন আমি সংযোগ করি, তাহলে এখানে একটা কোণ উৎপন্ন করবে, যে কোণটায় কি বলতে পারি, এম সি এন কোণ। এটাকেই বলা হয় কৌণিক উন্মেষ। কথাটা বোঝাতে পারলাম? কে বুঝতে পারলে, কে বুঝতে পারলে না? এটাকেই বলা হয় স্যার কৌণিক এটা উন্মেষ। একটু আবার বলুন, কোনটা বলো, কোন জায়গাটা বলো। কৌণিক উন্মেষটা। দেখো দেখো দেখো, এই এই এম বিন্দু আর এন বিন্দুটা বুঝতে পেরেছো, এম বিন্দু আর এন বিন্দু, হ্যাঁ কি না? হ্যাঁ তাহলে এটা সেন্টার বা বক্রতা কেন্দ্রের সঙ্গে যে কোণ উৎপন্ন করবে তাকেই বলা হবে কৌণিক উন্মেষ। বোঝা গেছে, হ্যাঁ কি না? রেসপন্স করো, বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ হয়েছে। এবার এর একটা স্পেশাল পয়েন্ট আছে, নোট ডাউন করো। যদি কোনো ক্ষেত্রে কৌণিক উন্মেষের মান 10 ডিগ্রি এর কম হয়, লিখে রাখো, এর মান 10 ডিগ্রির কম হলে
তাকে কি বলে? তাকে বলা হয় ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ। হলে লিখে নাও, তাকে ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ বলে। ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ বলে। ওকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদি কোনো ক্ষেত্রে কৌণিক উন্মেষের মানটা 10 ডিগ্রির কম হয়, তাকে বলা হয় ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ। বলো, বোঝাতে পেরেছি? হ্যাঁ কি না? দেখো, আমি যতখানি বলতে আরম্ভ করলাম, প্রত্যেকে নোট ডাউন করো কি কি বলতে আরম্ভ করে, একটু বলে দিই। খুব সহজ ব্যাপার নয়। প্রথমেই দেখো, প্রতিবিম্ব কাকে বলে আমি বলেছি। তারপরে বলেছি সদ্বিম্ব অসদ্বিম্ব কাকে বলে, প্রতিফলনের দুটো সূত্র। তারপরে বলা হয়েছে প্রতিফলনের প্রকারভেদ, নিয়মিত প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলন। তারপরে বলেছি প্রতিবিম্বের সংখ্যা কিভাবে নির্ণয় করা সম্ভব, স্যার ফর্মুলা বলেছি n ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি ডিভাইড বাই থিটা। তারপরে বলেছি পেরিস্কোপ, পেরিস্কোপ কিভাবে কাজ করে, পেরিস্কোপের ব্যবহার বলা হয়েছে। তারপরে বললাম গলীয় দর্পণ, গলীয় দর্পণ দু রকম হয়, উত্তল দর্পণ, অবতল দর্পণ। এবার দর্পণের বিভিন্ন ফিচার্স গুলো, এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। যেমন মেরু, বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ। তারপরে চলে এসো প্রধান অক্ষ, প্রধান অক্ষের পর প্রধান ছেদ। তারপরে উন্মেষ, উন্মেষ দু প্রকার, একটা রৈখিক উন্মেষ আর একটা কৌণিক উন্মেষ। হ্যাঁ কি না? বলো, এতখানি যেটা বললাম এর মধ্যে কোনো প্রশ্ন কোনো থাকলে বলবে। হয়তো আমি তাড়াহুড়ো করছি না, কিন্তু এটা এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ। হয়েছে না হয়নি? রেসপন্স করো। আরে হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। চল, এর পরের দিন দেখো, ঠিক আগামীকাল আমি ক্লাস নেব। আমি ব্যাচে গ্রুপে বলে দেবো তোমাদেরকে এক্সট্রা ক্লাস কোন কোন টাইমে নেব। মেবি খুব বেশি 6:30 নেওয়ার একটা সম্ভাবনা আছে, বা 7:30 বলে দেবো। তো সেইখানে আমি কি করব, সেখানে আমি ঠিক এর পর থেকে আমি স্টার্ট করবো আগামীকালই, যাতে পরপর ক্লাস দুটো হয়ে আমার লাইটটা শেষ হয়ে যায়। সেখানে স্টার্ট করব ফোকাস দিয়ে। যে ফোকাস পার্টটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ লাইটের মধ্যে, হেডিং করে রেখে দাও ফোকাস। এই ফোকাস পার্টটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। ফোকাস দু রকম হয়, মুখ্য ফোকাস, গৌণ ফোকাস। কিভাবে ফোকাস উৎপন্ন হয় আমি কিন্তু রেখা রশ্মির সাহায্যে আমি দেখানোর চেষ্টা করব। ঠিক আছে? তারপরে চলে যাব একদম পরপর প্রতিসরণ, প্রতিসরণের সূত্র, প্রতিসরাঙ্ক, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তারপরে সবচেয়ে এটা গুরুত্বপূর্ণ, উত্তল লেন্স, অবতল লেন্স, উত্তল দর্পণ, অবতল দর্পণ। কোথায় বস্তু থাকলে কিরকম প্রতিবিম্ব গঠন হবে, কি ব্যাপার, এগুলো কিন্তু পরপর আলোচনা করব।